রাজশাহী বোর্ড 2026 এসএসসি পরীক্ষার রসায়ন সৃজনশীল প্রশ্নের সমাধান 1 নম্বর সৃজনশীল। তো এখানে আমরা মূলত কিন্তু গ এবং গ এর অ্যান্সারটার সলভটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো এখানে প্রথম প্রশ্ন ছিল ক্যাটায়ন কাকে বলে, তো এটা লিখতে হবে হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে। আর একটা খ মার্কের প্রশ্ন এসেছে হচ্ছে SO4 2- একটি যৌগমূলক ব্যাখ্যা করো। তো তুমি লিখবে যে SO4 2- একটি যৌগমূলক কারণ এটি একাধিক মোলের সমন্বয়ে গঠিত একটি ঋণাত্মক আয়ন বা পরমাণু গুচ্ছ যেটাকে বোঝায়। এই ধরনের জিনিসকে আমরা কি সাধারণত যৌগমূলক বলে থাকি। আর এটি SO4 2- এই একাধিক মৌল মিলে যে গুচ্ছটা তৈরি হয়েছে সেটা নিজে একটা স্বতন্ত্র মৌল হিসাবে কাজ করে, যার যোজনী হচ্ছে 2। এরপরে গ নাম্বারে আছে দেখো পর্যায় সারণীতে বি মোলের অবস্থান ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখাও। তাহলে এই প্রশ্নটার সমাধানের জন্য তুমি প্রথমে লিখবে পর্যায় সারণীতে বি মোলের অবস্থান ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে নিম্নে ব্যাখ্যা করা হলো। তারপর লিখবে এখানে বি মৌল বলতে ওই যে 24 যেহেতু সেহেতু ক্রোমিয়ামকে বোঝাইছে এবং নিচে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এইভাবে লিখবে। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এই যে আমি এখানে লিখেছি দেখো, এবং এখানে যেহেতু লাস্টে DS রয়েছে সেহেতু গ্রুপ নির্ণয় হবে ডি আর এস এর উপর যে ইলেকট্রন আছে তার যোগফল, অর্থাৎ 5 আর 1 যোগ করলে হয় 6, এবং পর্যায় হবে 4, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা যেটা 4 শেষ কক্ষপথ, এটা হচ্ছে তার পর্যায়। এবং লাস্টে তুমি লিখে দেবে যে উপরোক্ত ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে এই ক্রোমিয়াম মূলটি পর্যায় সারণীর 6 নম্বর গ্রুপ এবং 4 নং পর্যায়ে অবস্থিত। তো এই প্রশ্নটি সলভ হয়ে গেল। এরপর আমরা লাস্টের যে প্রশ্নটা এসেছে সি মোলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটলেও এ মোলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে ঘটে, এটা ব্যাখ্যা করো। তো এখানে এ মূলটা কিন্তু হচ্ছে অক্সিজেন। এ মূলটা হচ্ছে দেখো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস তো আমরা জানি যে 8, তাহলে 1s2 2s2 2p6 এটা দেখো, এটা কিন্তু সাধারণ নিয়ম মেনে চলেছে, অর্থাৎ 2p পূর্ণতায় রয়েছে, ঠিক আছে। 2p এর অর্ধপূর্ণ বলতে বোঝায় 2p3 এবং 2p6, যেহেতু এটা 2p পূর্ণ অবস্থায় রয়েছে সেহেতু এই যৌগটি কিন্তু স্থিতিশীল। কিন্তু সি মৌলের কথা বলছে, সি মৌলটা কিন্তু হচ্ছে এখানে দেখো 29 কপার। তাহলে আমরা এই কপারের ইলেকট্রন বিন্যাসটি কিন্তু স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম। এটার ব্যাখ্যা দেব আমরা এভাবে, আসলে এটা হচ্ছে হুন্ডের পদ্ধতি, আর এই পদ্ধতিটা সবচেয়ে বেটার হয় এভাবে দিলে, যদিও তোমাদের ছোট ক্লাসের বই এভাবে নেই, এটা ইন্টারের ধারণা অনুযায়ী দেওয়া, তারপরও তোমাদের বইয়ের আলোকে টুকটাক লিখতে পারলেও কিন্তু তুমি ফুল মার্ক পাবে। তারপরে এভাবে দিলে সবচেয়ে আপডেট অ্যান্সার এবং সুন্দর অ্যান্সার। প্রথমে লিখবে স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস, দেখো তখন কিন্তু 3Dর উপর ছিল 9, 4s ছিল 2, এবং যখন কপারকে আমরা উত্তেজিত করব তখন 4s থেকে একটি ইলেকট্রন ফাঁকা ডি অরবিটালের ওই এক অযুগ্ম ইলেকট্রনের সাথে গিয়ে যুগ্ম হবে, অর্থাৎ স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস হবে 3Dর উপর 10 এবং 4s এর উপর 1। তো তুমি এরপরে লিখবে উপরোক্ত ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে স্বাভাবিক অবস্থায় এই কপারের 3Dতে ইলেকট্রন থাকে 9টি এবং 4sে থাকে 2টি, কিন্তু যখন আমরা কপারকে তাপ দিই বা উত্তেজিত করি তখন 4s থেকে একটি ইলেকট্রন ফাঁকা 3D অরবিটালে গিয়ে প্রবেশ করে এবং তখন 3D10 এবং 4s অন ইলেকট্রন বিন্যাস পরিণত হয়, যা আর আমরা জানি 3Dর উপর 5 অথবা 3D যদি 10 হয় তাহলে যৌগটি বা মৌলটি বেশি সুস্থিতি অর্জন করে। এই উপরোক্ত কারণেই কপারের ইলেকট্রন বিন্যাসটি স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম। তো 1 নম্বর প্রশ্নটি সলভ হয়ে গেল। ইনশাল্লাহ আমি পরের ভিডিওতে তোমাদের সাথে 2 নাম্বার নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সকলকে ধন্যবাদ।